এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আবারও যুদ্ধের ইঙ্গিত দিল ট্রাম্প, জবাবে পাল্টা হুঁশিয়ারি ইরানের, খুলবে নতুন ফ্রন্ট। যুদ্ধবিরতির আড়ালে ইরানের মারাত্মক প্রস্তুতি, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও বারুদের গন্ধ। আমেরিকা ইরান কি ফের সংঘাতের পথে? একদিকে মার্কিন যুদ্ধজাহাজের চাপ, অন্যদিকে তেহরানের শক্ত অবস্থান। বিশ্ব যখন অস্থিরতার দোলা চলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন বিস্ফোরক বার্তা। হামলা আপাতত থামলেও যুদ্ধের বোতাম এখনো আমেরিকার হাতেই। জবাবে ইরানও দিয়েছে পাল্টা হুমকি। সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের দাবি, উপসাগরীয় কয়েকটি দেশের নেতা তাকে অনুরোধ করেছেন ইরানে আপাতত হামলা বন্ধ রাখতে। এখনো আলোচনার সুযোগ আছে। তবে ট্রাম্প একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনা ব্যর্থ হলেই বড় হামলা চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী। এদিকে ইরানের পার্লামেন্টে নতুন আইন পাশ। ট্রাম্প নেতানিয়াহুর মাথার মূল্য 5 কোটি ইউরো। ট্রাম্প ও নেতানিয়াহুকে যিনি খতম করবে তিনি পাবেন এই পুরস্কার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্ব রাজনীতির ইতিহাস আর কূটনীতির সমস্ত রীতিনীতি ভেঙে আজ রাতে জারি হলো মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও নজিরবিহীন এক ওপেন ডেথ ওয়ারেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্রাড কুপারের মাথার দাম নির্ধারণ করেছে পরমাণু শক্তির দ্বারপ্রান্তে থাকা ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইউকে তাদের এক এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ রিপোর্টে নিশ্চিত করেছে, এই 3 শীর্ষ ব্যক্তির যৌথ মাথার বাউন্টি বা পুরস্কার মূল্য ধরা হয়েছে প্রায় 5 কোটি ইউরো, যা মার্কিন ডলারে কনভার্ট করলে দাঁড়ায় 5,80,80,000 এক বিশাল অঙ্ক। এদিকে এবার ইরান ও ইরাক এক হয়ে সৌদিতে ভয়াবহ মিসাইল হামলা করল। সৌদিতে মিসাইল হামলা করে এবার প্রকাশ্যে ইরানের হয়ে যুদ্ধে নাম লিখালো ইরাক। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমির ওপর আজ ভোরে এক নতুন এবং রক্তক্ষয়ী বিশ্বযুদ্ধের নকশা খোদাই হয়ে গেছে। এই প্রথমবার ইরাকের মাটি থেকে উড্ডয়ন করা 3টি অত্যন্ত বিপজ্জনক সুসাইড ড্রোন রিয়াদের রাজপ্রাসাদের আকাশ সীমা চিরে ভেতরে প্রবেশ করেছে। এই হামলা কোনো সাধারণ আকাশ পথের লঙ্ঘন নয়, এটি বিশ্ব রাজনীতির মানচিত্রে এক মহাজাগতিক ভূমিকম্প। এর মাধ্যমে ইরাক আজ অফিসিয়ালি প্রমাণ করে দিল যে তারা আর আমেরিকার বাফেলো জোন নয়, তারা এখন ইস্পাত কঠিন দেয়ালে পরিণত হয়ে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে। এদিকে বেইজিংয়ে শি পুতিন শীর্ষ বৈঠক, জ্বালানি চুক্তি, ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে যে আলোচনা হলো, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ধরেন বিশ্বের সবচেয়ে আধুনিক আর ভয়ঙ্কর পরমাণু শক্তি চালিত যে সেনাবাহিনী মাত্র 3 দিন, আমি আবার বলছি, মাত্র 3 দিনে পুরোপুরি অচল হয়ে যেতে পারে। কোনো ক্ষেপণাস্ত্রে আঘাত লাগবে না, একটা গুলি ছোড়া হবে না। 2026 সালের মে মাসে এসে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ঠিক এই অবিশ্বাস্য ব্লুপ্রিন্টটি সাজিয়ে রেখেছে নতুন উদীয়মান শক্তি ইরান। ট্রাম্পের যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, তখন পর্দার আড়ালে ইসরায়েলের বুক চিরে এমন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে যার সামনে মার্কিন আয়রন ডোম কিংবা অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো স্রেফ নিষ্ক্রিয় লোহার টুকরোয় পরিণত হতে যাচ্ছে। কি সেই নির্মম পাটিগণিত? আসলে সেই জ্যামিতিটা কি? নাকি সেটা নিউক্লিয়ার তো না? প্রথমে তো আমি বললাম কোনো ধরনের একটা গুলিও ছড়া হবে না, কিন্তু অকেজো হয়ে যাবে সবকিছু। এদিকে ফের যুদ্ধ হলে আরও চমক দেখবে বিশ্ব, হুঁশিয়ারি ইরানের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্প বলেছিলেন ইরানের সামরিক শক্তি সম্পূর্ণ ধ্বংস, মিডিয়া সেটা ছাপলো, আর আমরাও ভাবলাম যুদ্ধটা বোধহয় এবার সত্যি সত্যি থেমে গেল। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের গোপন ফাইল বলছে ইরানের 70% মিসাইল এখনো অক্ষত। পুনরায় চালু হয়েছে 30টি মিসাইল ঘাঁটি, আর সিআইএ বলছে ইরান আরও 3 থেকে 4 মাস এই যুদ্ধ টানতে পারবে। মানে যে আগুন নেভেনি তাতে এখন নতুন করে ঘি পড়তে পারে যে কোনো মুহূর্তে, আর সেই আগুনের ধোঁয়া এসে লাগবে আমাদের পকেটে, আমাদের বাজারে। আমেরিকা আবার হামলা করলে ইরান কিভাবে পাল্টা মারবে, আর বিশ্বের 2 পরাশক্তি চীন ও রাশিয়া এই খেলায় কোন ভূমিকায় আছে, আজকের বিশ্লেষণে জানবো সেটাই। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও বারুদের গন্ধ। আমেরিকা ইরান কি ফের সংঘাতের পথে? একদিকে মার্কিন যুদ্ধজাহাজের চাপ, অন্যদিকে তেহরানের শক্ত অবস্থান। বিশ্ব যখন অস্থিরতার দোলা চলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন বিস্ফোরক বার্তা। হামলা আপাতত থামলেও যুদ্ধের বোতাম এখনো আমেরিকার হাতেই। জবাবে ইরানও দিয়েছে পাল্টা হুমকি। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের দাবি, উপসাগরীয় কয়েকটি দেশের নেতা তাকে অনুরোধ করেছেন ইরানে আপাতত হামলা বন্ধ রাখতে। এখনো আলোচনার সুযোগ আছে। তবে ট্রাম্প একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনা ব্যর্থ হলেই বড় হামলা চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী। তেহরানও চুপ নেই। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া সরাসরি হুমকি দিয়েছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা করলে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলা হবে। তার দাবি, যুদ্ধবিরতির পুরো সময়ে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে ইরান। অর্থাৎ যুদ্ধ থামেনি, ইরানে আরো বড় সংঘর্ষের জন্য প্রস্তুতি চলছে। এই উত্তেজনার মাঝেই কূটনৈতিক দৌড়ঝাঁপ বাড়িয়েছে কাতার। দেশটি জানায় পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে, তবে সমাধানে যেতে সময় লাগবে। 2 দেশের অবস্থান এখনো অনেক দূরে। এপ্রিলের 8 তারিখে যুদ্ধবিরতির পর মুখোমুখি বসেছে তেহরান ও ওয়াশিংটন। সেই বৈঠকেও বের হয়নি কোনো সমাধান, বরং উত্তেজনা বেড়েছে হরমুজ প্রণালী ঘিরে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটির উপর আরো কঠোর নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এরই মধ্যে ইরান পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি গঠন করে জানিয়ে দিয়েছে এই পথ দিয়ে এখন তাদের শর্তেই চলাচল হবে।
শুধু তাই নয়, রেভলিউশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়েছে সমুদ্রের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট ফাইবার অপটিক কেবলও এখন থেকে ইরানের অনুমতির আওতায় আসতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে ক্ষুব্ধ ইরান। ইরানি সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে, ওয়াশিংটনের শর্ত ছিল ইরান মাত্র একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে আর উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এমনকি ইরানের জব্দ সম্পদের সামান্য অংশ ছাড় দিতেও রাজি হয়নি আমেরিকা। তবে নাটকীয় মোড়ও আছে। তাসনিমের দাবি, আলোচনার সময় অন্তত তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি হয় যুক্তরাষ্ট্র। এটিকে কেউ দেখছেন কূটনৈতিক অগ্রগতি হিসেবে, আবার কেউ বলছেন এটি কেবল সময় কেনার কৌশল। এখন প্রশ্ন উঠছে, আমেরিকা কি সত্যিই চাপের মুখে পিছিয়ে যাচ্ছে, নাকি আরো বড় সামরিক আঘাতের আগে শুধুই সময় নিচ্ছে? বিশ্ব রাজনীতির ইতিহাস আর কূটনীতির সমস্ত রীতিনীতি ভেঙে আজ রাতে জারি হলো মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও নজিরবিহীন এক ওপেন ডেথ ওয়ারেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্রাড কুপারের মাথার দাম নির্ধারণ করেছে পরমাণু শক্তির দ্বারপ্রান্তে থাকা ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইউকে তাদের এক এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ রিপোর্টে নিশ্চিত করেছে, এই 3 শীর্ষ ব্যক্তির যৌথ মাথার বাউন্টি বা পুরস্কার মূল্য ধরা হয়েছে প্রায় 5 কোটি ইউরো, যা মার্কিন ডলারে কনভার্ট করলে দাঁড়ায় 5,80,80,000 এক বিশাল অঙ্ক। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক পার্লামেন্টারি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজির বরাত দিয়ে টেলিগ্রাফ ইউকে যে যুদ্ধকালীন খসড়া দলিলের তথ্য প্রকাশ করেছে তা পেন্টাগনের সিক্রেট সার্ভিসের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর অন্তিম ও নির্মম প্রতিশোধ নিতেই মূলত এই নজিরবিহীন আইনি প্রক্রিয়া হাতে নিয়েছে তেহরান। বর্তমানে দেশটির পার্লামেন্টে কাউন্টার অ্যাকশন অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অব দ্য ইসলামিক রিপাবলিক নামে একটি বিশেষ বিলের ড্রাফট তৈরি করা হয়েছে। বিলের শর্তানুযায়ী পৃথিবীর যে প্রান্তরই হোক না কেন, যে বা যারা এই 3 শীর্ষ ব্যক্তিকে নরকে পাঠাতে সক্ষম হবেন, তাদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে এই বিশাল পুরস্কারের অর্থ। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের অন্যতম প্রভাবশালী সদস্য মাহমুদ নাবাভিয়া নিশ্চিত করেছেন যে বিলটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে পার্লামেন্টে এই আইন পাশের পক্ষে ঐতিহাসিক ভোট হতে যাচ্ছে। সবচেয়ে বড় টুইস্ট এবং মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি হয়েছে তেহরানের সরকারি সংবাদ মাধ্যমের একটি গোপন বরাদ্দকে কেন্দ্র করে। ইরান কেবল এই মাথার দাম ঘোষণা করেই ক্ষান্ত হয়নি, বরং বিশ্বজুড়ে এই বাউন্টি হান্টিং এর খবরটি প্রতিটি আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্ডারগ্রাউন্ড হিটম্যান নেটওয়ার্কের কাছে পৌঁছে দিতে আলাদাভাবে আরো 5 কোটি মার্কিন ডলারের একটি বিশাল বাজেট অনুমোদন করেছে। অর্থাৎ এই মিশন সফল করতে টাকার কোনো কমতি রাখছে না রেভলিউশনারি গার্ডস। অবশ্য ট্রাম্প ও নেতানিয়াহুকে নিজস্ব এজেন্ডা ও গুপ্ত হত্যার তালিকায় রাখার ঘটনা ইরানের জন্য নতুন কিছু নয়। তবে এবার বিষয়টি সরাসরি সংবিধানে অন্তর্ভুক্ত হতে চলায় ওয়াশিংটনের ওভাল অফিসের ভেতরে তীব্র থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছর ট্রাম্প নিজেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান যদি তার গায়ের একটি লোমও স্পর্শ করার চেষ্টা করে, তবে মার্কিন বিমান বাহিনী ইরানকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দেবে। মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমির ওপর আজ ভোরে এক নতুন এবং রক্তক্ষয়ী বিশ্বযুদ্ধের নকশা খোদাই হয়ে গেছে। এই প্রথমবার ইরাকের মাটি থেকে উড্ডয়ন করা 3টি অত্যন্ত বিপজ্জনক সুসাইড ড্রোন রিয়াদের রাজপ্রাসাদের আকাশ সীমা চিরে ভেতরে প্রবেশ করেছে। এই হামলা কোনো সাধারণ আকাশ পথের লঙ্ঘন নয়, এটি বিশ্ব রাজনীতির মানচিত্রে এক মহাজাগতিক ভূমিকম্প। এর মাধ্যমে ইরাক আজ অফিসিয়ালি প্রমাণ করে দিল যে তারা আর আমেরিকার বাফেলো জোন নয়, তারা এখন ইস্পাত কঠিন দেয়ালে পরিণত হয়ে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে। খোদ ইরানের জন্য এবার সরাসরি যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নেমে পড়েছে ইরাকের গর্জে ওঠা রণতরী ও সামরিক বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি আজ সকালে এক কাপা কাপা কণ্ঠে যে জরুরি বিবৃতি দিয়েছেন তা পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের ভেতরে রীতিমতো সুনামি সৃষ্টি করেছে। আল মালিকি দাবি করেছেন, ইরাক থেকে ধেয়ে আসা 3টি ড্রোনকেই তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছেন এবং উপযুক্ত সময়ে এর প্রতিশোধ নেওয়ার অধিকার রিয়াদ সংরক্ষণ করে। তবে এই ড্রোন ওড়ার নেপথ্যে রয়েছে এক হাড়হিম করা ইনফিল্ট্রেশন অপারেশন। বেশ কিছুদিন ধরে ইরাকের কিছু গোপন ঘাঁটিতে ইসরায়েলের স্পেশাল ফোর্সের জওয়ানেরা আস্তানা গেড়েছিল। আজ রাতে ইরাকের প্রতিরোধ বাহিনী এক অতর্কিত গ্রাউন্ড অপারেশনের মাধ্যমে সেই সমস্ত ইসরায়েলি সেনাকে পিটিয়ে লাঞ্ছিত করে বর্ডার পার করে দিয়েছে। তাদের সমস্ত সামরিক বাংকার ধ্বংস করে ইরাক আজ বিশ্ব মঞ্চে বার্তা দিয়েছে, ইরানের গায়ে আঁচ লাগলে পুরো মধ্যপ্রাচ্যকে একযোগে নরকুণ্ডে পরিণত করা হবে। ইরাক থেকে উড্ডয়ন করা এই ড্রোনগুলো সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারকে সম্পূর্ণ অন্ধ করে দিয়ে প্রবেশ করেছিল। আমেরিকার তৈরি বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের নাকের ডগা দিয়ে কিভাবে এই 3টি ঘাতক ড্রোন এত মাইল পথ পাড়ি দিল, তার উত্তর এখন থিঙ্ক ট্যাঙ্কগুলোর কাছেও নেই। ইরাক আজ ওয়াশিংটন আর রিয়াদের রাজপরিবারকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানের উপর বন্দর ব্লকেট ধরে রাখে, তবে তার প্রথম মাসুল গুনতে হবে তাদের আরব মিত্রদের। হরমুজ প্রণালী সিলগালা করার পর এবার ইরাক ইরান যৌথ ঐক্য নতুন এক এভিয়েশন রুট তৈরি করেছে, যা রিয়াদের তেল শোধনাগারগুলোকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। এই একটি ড্রোন হামলা সৌদির সাজানো সাম্রাজ্যকে এক মুহূর্তেই দেউলিয়া করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এদিকে বেইজিংয়ে সেই পুতিন শীর্ষ বৈঠক
জ্বালানি চুক্তি, ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে যে আলোচনা হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের মাত্র কয়েকদিনের মাথায় এবার চীনের রাজধানীতে মুখোমুখি হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ দুই পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব রাজনীতি ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকটি বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয়েছে। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন বেইজিংয়ে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি একটি সুসজ্জিত গার্ড অফ অনার পরিদর্শন করেন। দুই নেতার এই ২৫তম বৈঠকে দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদার করার পাশাপাশি চলমান ইরান যুদ্ধ ও ইউক্রেন সংকট সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এই বৈঠকটি হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং চলমান উত্তেজনার মাঝে মস্কো বেইজিংয়ের সঙ্গে আরও একটি দীর্ঘমেয়াদী এবং বড় ধরনের জ্বালানি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। বিশেষ করে পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্পের চূড়ান্ত অগ্রগতি নিয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউয়ান কারেন্সিতে মূল্য পরিশোধ এবং জ্বালানির দাম নির্ধারণের বিষয়গুলো এই চুক্তির কেন্দ্রে থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের চলমান ইরান যুদ্ধ নিয়ে গভীর আলোচনা হচ্ছে। ইরান ও আমেরিকার মধ্যকার বর্তমান কূটনৈতিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর অবরুদ্ধ অবস্থা নিয়ে দুই নেতাই তাদের অবস্থান সমন্বয় করছেন। এছাড়া দীর্ঘস্থায়ী ইউক্রেন যুদ্ধের বর্তমান গতি প্রকৃতি এবং এই সংকট সমাধানে চীনের সম্ভাব্য মধ্যস্থতার ভূমিকা নিয়েও আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাই প্রোফাইল বেইজিং সফরের পরপরই পুতিনের এই চীন সফর অত্যন্ত অর্থবহ। যদিও ট্রাম্পের সফর বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে এক ধরনের কৌশলগত স্থিতিশীলতার আভাস দিচ্ছিল, তবে শি ও পুতিনের এই বৈঠক স্পষ্ট করে দিয়েছে যে মস্কো ও বেইজিংয়ের মধ্যকার গভীর কৌশলগত সম্পর্ক মার্কিন প্রভাবের কারণে ম্লান হওয়ার নয়। বেইজিংয়ের কূটনৈতিক মহল মনে করছে, মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে একদিকে অগ্রগতির দাবি করলেও অন্যদিকে সামরিক প্রস্তুতি বজায় রাখছে। এই পরিস্থিতিতে এশিয়ার জ্বালানি নিরাপত্তা রক্ষা এবং বৈশ্বিক ভূ রাজনীতিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে চীন ও রাশিয়া একে অপরের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করতে যাচ্ছে। এদিকে ফের যুদ্ধ হলে আরও চমক দেখবে বিশ্ব, হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর পুনরায় সংঘাত শুরু হলে তা শত্রুপক্ষের জন্য নতুন ধাক্কা বয়ে আনবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের এই মন্তব্য এমন সময়ে এলো যখন ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চুক্তিতে পৌঁছাতে 2 থেকে 3 দিন সময় দিয়েছেন। মঙ্গলবার 19 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান এবং ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আরও অনেক চমক অপেক্ষা করছে। আরাঘচি বলেন, যুদ্ধবিমান ক্ষতি সংক্রান্ত মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি নিশ্চিত করেছে যে ইরানি বাহিনী প্রথম একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পোস্টে তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রথম একটি বহুল প্রচারিত F-35 বিমান ভূপাতিত করেছে বলে নিশ্চিত করা হয়েছে। অর্জিত শিক্ষা ও জ্ঞানের আলোকে যুদ্ধে প্রত্যাবর্তন আরও অনেক চমক নিয়ে আসবে। ট্রাম্প যদি আবারও ইরানে নতুন করে হামলা পুনরায় শুরু করে, তেহরানের সেনাবাহিনী নতুন ফ্রন্ট খোলার হুমকিও দিয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত 9 জন নিহত হয়েছেন। গত 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3042 জনে। এছাড়া গাজাগামী গ্লোবাল স্মুথ ফ্লোটিলার আরও একটি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত 61টি নৌযান আটক করা হলো। ধরেন বিশ্বের সবচেয়ে আধুনিক আর ভয়ঙ্কর পরমাণু শক্তি চালিত যে সেনাবাহিনী মাত্র 3 দিন, আমি আবার বলছি, মাত্র 3 দিনে পুরোপুরি অচল হয়ে যেতে পারে। কোনো ক্ষেপণাস্ত্রে আঘাত লাগবে না, একটা গুলি ছোড়া হবে না। 2026 সালের মে মাসে এসে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ঠিক এই অবিশ্বাস্য ব্লুপ্রিন্টটি সাজিয়ে রেখেছে নতুন উদীয়মান শক্তি ইরান। ট্রাম্পের যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, তখন পর্দার আড়ালে ইসরায়েলের বুক চিরে এমন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে যার সামনে মার্কিন আয়রন ডোম কিংবা অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো স্রেফ নিষ্ক্রিয় লোহার টুকরোয় পরিণত হতে যাচ্ছে। কি সেই নির্মম পাটিগণিত? আসলে সেই জ্যামিতিটা কি? নাকি সেটা নিউক্লিয়ার তো না। প্রথমে তো আমি বললাম কোনো ধরনের একটা গুলিও ছোড়া হবে না, কিন্তু অকেজো হয়ে যাবে সবকিছু। ধৈর্য ধরুন, আমি বলছি।
ওয়াশিংটন কিংবা তেল আবিবের নিউজ রুমগুলো যখন ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা গুনতে ব্যস্ত, তাতে জরিপ করতে ভালোবাসে, সেগুলোতে ব্যস্ত, তখন তেহরান আসলে খেলছে একেবারে ভিন্ন খেলা, অন্য লেভেলের খেলা, যেটা কেউ ধরতে পারছে না। তার একে বলা হচ্ছে অবকাঠামোগত ট্যাপ বা লজিস্টিক যুদ্ধ। আজকের পর্বে আমি অত্যন্ত নিখুঁত উপপাদ্য দিয়ে বিশ্লেষণ করব কিভাবে কোনো সরাসরি ধ্বংসযজ্ঞ ছাড়াই ইসরায়েলের প্রধান 3টি সমুদ্র বন্দর, আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এবং আমেরিকার স্পেশাল এয়ারলিফটকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়ার ছক ইতিমধ্যে কষে ফেলেছে ইরান। কেন এই ফাঁদ থেকে বাঁচার কোনো সহজ পথ নেই আমেরিকার কাছেও? মূল বিশ্লেষণে যাওয়ার আগে আমি যে কথাটা বলছি, যে চ্যানেলে, এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন ইনসাইড স্টোরি আপনি আর কোথাও পাবেন না। এই মে মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতিকে লাইফ সাপোর্ট বা প্রায় মৃত বলে ঘোষণা করছেন, তখন বিশ্ব গণমাধ্যমগুলো প্রথাগত যুদ্ধক্ষেত্রে চিরচেনা সমীকরণ নিয়ে মেতে উঠেছে। এক পত্রিকা এভাবে জরিপ করতেছে, আরেক পত্রিকা এভাবে জরিপ করতেছে, এক টেলিভিশন চ্যানেল বলতেছে তাদের কাছে এতগুলো ক্ষেপণাস্ত্র আছে, তাদের কাছে এতগুলো প্লেন আছে, রণতরী আছে, এই হিসাবে ফলস হিসাবে তারা ব্যস্ত। কিন্তু ওয়াশিংটনের ব্রিফিং রুম কিংবা তেল আবিবের নিউজ প্যানেলগুলো যে বিষয়টিকে সবচেয়ে বড় বিপদ হিসাবে দেখছে, তা আসলে মূল সংকটের একটি খণ্ডিত অংশ মাত্র, যেগুলো কথা বললাম। আধুনিক যুদ্ধে সবচেয়ে বিপজ্জনক মোড়টি কোনো গর্জন, নাটকীয় ফ্লাশ বা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কিন্তু শুরু হয় না, বরং এর সূচনা হয় এক গভীর নীরবতা দিয়ে, পিন পয়েন্ট সাইলেন্স থেকে। এটি কোনো অচল ঘড়ির নীরবতা না, এটি হলো একটি সচল বন্দরের অচল হয়ে যাওয়ার নীরবতা। একটি দেশের দুই অংশকে সংযোগকারী মহাসড়ক বিচ্ছিন্ন হওয়ার নীরবতা এবং একটি রানওয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার নীরবতা। পশ্চিমা নীতি নির্ধারকরা যখন ইরানের ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্ট রেড বা আয়রন ডোমের কার্যকারিতা নিয়ে ব্যস্ত, তখন পর্দার আড়ালে ইরান এক ভিন্নধর্মী ও পদ্ধতিগত সামরিক চাল চালছে। তারা কোনো ডেঞ্জারাস ক্ষেপণাস্ত্র বানাচ্ছে না, তারা কোনো ডেঞ্জারাস ড্রোন বানাচ্ছে না, তারা কি করছে? এই রণকৌশলটি কোনো রাজনৈতিক থিয়েটার নয়, এটি হলো আধুনিক যুদ্ধের নির্মম পাটিগণিত, যেটাকে বলা হয় একদম হিসাব কষে কষে। একটি আধুনিক সেনাবাহিনী কেবল বীরত্বের উপর ভর করে টিকে থাকতে পারে না, তার টিকে থাকার মূল জ্বালানি হলো লজিস্টিক বা রসদ সরবরাহ ব্যবস্থা, সাপ্লাই চেইন যেটাকে আমরা বলি। এটা তো আর রোবট না, বা রোবট হলে রোবটেরও তো তেল লাগবে, অ্যামুনিশন লাগবে, আর মানুষ হলে তো খাদ্য লাগবেই। প্রতিদিন প্রতি ব্রিগেডের জন্য প্রয়োজন লাখ লাখ লিটার জ্বালানি, কয়েক ঘন্টা লড়াইয়ের জন্য হাজার হাজার গোলা বারুদ, খাদ্য, পানি, খুচরা যন্ত্রাংশ। আর এই অদৃশ্য সরবরাহ কাঠামো যদি ভেঙে পড়ে, তবে বিশ্বের অত্যাধুনিক যুদ্ধাস্ত্রটি মাত্র কয়েকদিনের মধ্যে একটি অচল নিষ্ক্রিয় ধাতব খণ্ডে পরিণত হতে পারত। লোহার এক একটা এই ধরনের বস্তু হয়ে যাবে, যার কোনো কার্যত কাজ থাকবে না। এর মধ্যে যদি এটা ধরনের একটা সিম্পল একটা বন্দুক, এর মধ্যে যদি গুলিটা থাকে, এটা আপনি কি করবেন? নিজের মাথায় বাড়ি মারা ছাড়া তো কোনো উপায় নেই। ইতিহাসে রোমান লিজিয়ন থেকে শুরু করে মস্কোর বরফ শীতল রাস্তায় নেপোলিয়নের বিপর্যয় কিংবা রাশিয়ার বিস্তীর্ণ প্রান্তরে জার্মান নাৎসি বাহিনীর পরাজয়, সব ব্যবস্থার মূল দুর্বলতা ছিল এই লজিস্টিক সাপোর্ট। ইরান বছরের পর বছর ধরে অত্যন্ত ধৈর্যের সাথে এই ঐতিহাসিক পাঠটি অধ্যয়ন করেছে এবং জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে তা প্রয়োগের প্রস্তুতি নিয়েছে। ইরান সেনাবাহিনীর একজন উপদেষ্টা প্রকাশ্যে দাবি করেছেন তাদের সামরিক সক্ষমতা বড় অংশ এখনো প্রদর্শনী করা হয়নি এবং ইসরায়েলে টানা 2 বছর প্রতিদিন আঘাত করার মতো ক্ষেপণাস্ত্রের মজুদ তাদের রয়েছে। এটা একদম ঠিক কথা, কারণ তারা ট্রাম্পের মতো কোনো চাপাবাজি করে না। 2026 সালে যুদ্ধের শুরুর সপ্তাহে তথ্য বিশ্লেষণ করলে আপনারা দেখবেন ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা সত্ত্বেও ইরান কয়েকদিন ধরে এক টানা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বজায় রেখেছিল। এগুলো কেবল আক্রমণ ছিল না, বরং ইসরায়েলের রাডার কভারেজের ফাঁক ফোকর, প্রতিক্রিয়া জানানোর সময় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা পরিমাপের একটি বৈজ্ঞানিক পরীক্ষা তারা প্রথমে চালিয়েছিল, এগুলো ডাটা সংগ্রহ করার জন্য। ইরান মূলত ইসরায়েলের 3টি প্রধান সমুদ্র বন্দরকে উত্তরের হাইফা, কেন্দ্রে আসদোদ এবং লোহিত সাগরের এইলাত তাদের মূল লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে, কারণ এই বন্দরগুলো হলো ইসরায়েলের সামরিক বাহিনীর টিকে থাকার প্রধান ধমনী, এই পালস। ইরান জাহাজ ডোবানোর মতো সস্তা পথ না বেছে নিয়ে বন্দরগুলো ক্রেন, জ্বালানি খালাস ব্যবস্থা, রেল সংযোগ এবং গুদাম ধ্বংস করার কৌশল নিয়েছে। তাদের বুদ্ধিগুলো দেখেন, যা কার্যকর হলে যে কোনো সামুদ্রিক রসদ সরবরাহ অসম্ভব হয়ে পড়বে। আপনার যদি বন্দর না থাকে, ক্যারি করার জাহাজ না থাকে, ক্রেন দিয়ে উঠানোর জিনিস না থাকে, জিনিস রাখার জায়গা না থাকে, তাহলে আপনি কিভাবে স্টক করবেন? সবই মাথার খেলা। একটি সক্রিয় ইসরায়েলি সাজোয়া ব্রিগেড প্রতিদিন প্রায় 1,80,000 লিটার জ্বালানি ব্যবহার করে। সামগ্রিক মোতায়েন করা বাহিনীর দৈনিক খরচ হিসাব করলে তা দাঁড়ায় লাখ লাখ লিটারে। ইসরায়েলের সম্মুখ সারির ইউনিটগুলোতে সর্বোচ্চ 3 থেকে 5 দিনের জ্বালানি মজুদ থাকে, যা কেবল সামরিক বিপর্যয় সামাল দেওয়ার জন্য তৈরি, দীর্ঘমেয়াদী রসদ বিচ্ছিন্নতা মোকাবেলা করার জন্য নয়। এটা আপনাকে ভাবতে হবে। আর গোলাবারুদের ক্ষেত্রেও একই হিসাব, মানে এই ধরনের হিসাবই ধরা হয়। যদি পেছনে সরবরাহ লাইন কেটে দেওয়া হয় এবং মূল ডিপোগুলো ধ্বংস করে দেওয়া হয়, তবে সম্মুখ লাইনে সেনাদের কাছে থাকা গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পর নতুন কোনো বিকল্প থাকবে না, হয় সারেন্ডার করো নাহলে পালিয়ে যাও। ইরান তাদের অবকাঠামোগত যুদ্ধের ব্লুপ্রিন্টকে 3টি পর্যায়ে ভাগ করেছে। নাম্বার 1, প্রথম পর্যায়ে রয়েছে সামুদ্রিক বন্দরের মেকানিক্যাল ও সিভিল অবকাঠামো অচল করা, যাতে বিদেশি সাহায্য নিয়ে আসা জাহাজগুলো বন্দরে ভিড়লেও মালামাল খালাস করতে না পারে। দ্বিতীয় পর্যায়ে থাকবে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উপর আঘাত হানা। ইসরায়েলের মতো ছোট্ট ভৌগোলিক আয়তনের দেশে প্রধান উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোরগুলোর ব্রিজ, রেল সেতু আর টানেলগুলো ধ্বংস করে দিলে পুরো দেশ স্থবির হয়ে পড়বে। 2026 সালে ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে ইরান কিন্তু ইতিমধ্যে এই লজিস্টিক্স ব্লকের একটি ছোট্ট মহড়া দিয়ে রেখেছে। তৃতীয় এবং সবচেয়ে উদ্বেগজনক পর্যায়টি হলো ইসরায়েলের অত্যন্ত গোপন ও সুরক্ষিত ফরওয়ার্ড লজিস্টিক্স ডিপোগুলোতে নিখুঁত আঘাত হানা।
সাম্প্রতিক মাসগুলোতে ইরানের এমন কিছু স্থানে হামলা চালানোর উৎপাত পাওয়া গেছে যার সামরিক ব্যবহারের কথা জনসম্পর্কে কখনো স্বীকারই করা হয়নি। আর এটাই প্রমাণ করে ইরান দীর্ঘ সময় ধরে হিউম্যান ইন্টেলিজেন্স, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং বাণিজ্যিক স্যাটেলাইটের মাধ্যমে ইসরায়েলের ভেতরে নিখুঁত একটা মানচিত্র রেডি করে ফেলেছে। ট্রাম্প বলেছিলেন ইরানের সামরিক শক্তি সম্পূর্ণ ধ্বংস, মিডিয়া সেটা ছাপলো। আর আমরাও ভাবলাম যুদ্ধটা বোধহয় এবার সত্যি সত্যি থেমে গেল। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের গোপন ফাইল বলছে ইরানের 70% মিসাইল এখনো অক্ষত। পুনরায় চালু হয়েছে 30টি মিসাইল ঘাঁটি। আর সিআইএ বলছে ইরান আরো 3 থেকে 4 মাস এই যুদ্ধ টানতে পারবে। মানে যে আগুন নেভেনি তাতে এখন নতুন করে ঘি পড়তে পারে যে কোনো মুহূর্তে। আর সেই আগুনের ধোঁয়া এসে লাগবে আমাদের পকেটে, আমাদের বাজারে। আমেরিকা আবার হামলা করলে ইরান কিভাবে পাল্টা মারবে? আর বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া এই খেলায় কোন ভূমিকায় আছে? আজকের বিশ্লেষণে জানবো সেটাই। যেভাবে শুরুটা হয়েছিল 2026 সালের 28 ফেব্রুয়ারি, ভোরের আলো তখনও ফোটেনি। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানে একসাথে 900-রও বেশি হামলা চালানো। মাত্র 12 ঘন্টায় যেই অপারেশনের নাম ছিল এপিক ফিউরি। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। মিসাইল ঘাঁটি, বিমান প্রতিরক্ষা, সরকারি স্থাপনা সব ধ্বংস করার চেষ্টা হয়। ট্রাম্প ঘোষণা দিলেন ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেট বললেন ইরান আর কোনো হুমকি নয়। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। যে তথ্য ট্রাম্প লুকিয়ে রেখেছিলেন 2026 সালের 12ই মে ফাঁস হলো মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্ট। নিউ ইয়র্ক টাইমস সেই রিপোর্ট প্রকাশ করলো। রিপোর্ট বলছে ইরানের 70% মিসাইলের স্টক এখনো অক্ষত। ইরানের 75% মোবাইল মিসাইল লঞ্চার এখনো সচল। আর হরমুজ প্রণালীর পাশে ইরানের 33টির মধ্যে 30টি মিসাইল ঘাঁটি পুনরায় চালু হয়ে গেছে। শুধু তাই না, ইরানের মাটির নিচে 90% মিসাইল স্টোরেজ ফ্যাসিলিটি এখন আংশিক বা সম্পূর্ণ সক্রিয়। মানে আমেরিকা যাকে ধ্বংস বলেছিল সেই ইরান ঘুরে দাঁড়িয়েছে মাত্র 2 মাসে। সিআইএ আরও জানিয়েছে হরমুজ প্রণালীতে এই নৌ অবরোধ আরও 3 থেকে 4 মাস টিকিয়ে রাখতে পারবে ইরান, কোনো মারাত্মক অর্থনৈতিক ক্ষতি ছাড়াই। যুদ্ধবিরতির আড়ালে যা হচ্ছে, 8 এপ্রিল 2026 পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি হলো। ট্রাম্প সেটা বারবার বাড়াতে থাকলেন। কিন্তু এই যুদ্ধবিরতি ছিল আসলে একটা 2-ধারী ছুরি। ইউরোনিউজ ও ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার তাদের রিপোর্টে বলল ইরান এই বিরতি ব্যবহার করছে তার সামরিক সম্পদ মেরামত করতে এবং নতুন অবস্থানে সরিয়ে নিতে। ইরানের নৌবাহিনী মহড়া চালাচ্ছে হরমুজ প্রণালীতে। আইএসডব্লিউ বলছে হয়তো এই মহড়া নতুন অপারেশনের প্রস্তুতি, নয়তো সম্ভাব্য হামলার আগে জাহাজগুলো ছড়িয়ে দেওয়ার প্রশিক্ষণ। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, ইরান তার সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে এমন দেশে যেখানে আমেরিকা হামলা করতে সাহস পাবে না। চীন ও রাশিয়া ইরানের পেছনে কে আছে? এবার আসা যাক সবচেয়ে জটিল অংশে। 12 থেকে 15ই মে ট্রাম্প চীনে গেলেন। কেন? কারণ আমেরিকার গোয়েন্দারা জানিয়েছিল ইরানকে অস্ত্র সরবরাহের কথা ভাবছে চীন। প্রতিরক্ষামন্ত্রী হেক্সেট আগেই চীনের কাছ থেকে উচ্চ পর্যায়ের আশ্বাস পেয়েছিলেন যে চীন ইরানকে ক্ষেপণাস্ত্র দেবে না। কিন্তু বাস্তবতা হলো চীন ইরানের সবচেয়ে বড় তেলের ক্রেতা। ইরান ছাড়া চীনের জ্বালানি কূটনীতি দুর্বল হয়ে পড়বে। তাই ট্রাম্প সরাসরি বেইজিং উড়ে গেলেন। বিশেষজ্ঞরা বলছেন ইরান যুদ্ধ আসলে চীনকে শক্তিশালী লিভারেজ দিয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। আর ট্রাম্পের ঠিক বিদায় পরেই বেইজিংয়ে এলেন পুতিন। এই দুই সফরের মধ্যে একটা বার্তা আছে। চীন একদিকে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করছে আর অন্যদিকে রাশিয়াকে কাছে রাখছে আর ইরানকে কূটনৈতিক সুরক্ষা দিয়ে যাচ্ছে। এই ত্রিভুজের মাঝখানে আমেরিকা এককভাবে চাপ দিতে পারছে না। নতুন হামলার পরিকল্পনা। গত 15ই মে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করলো যে ইসরায়েল ও আমেরিকা আবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই। কি আছে ট্রাম্পের পরিকল্পনায়? 1, পারমাণবিক উপকরণ উদ্ধারে বিশেষ কমান্ডো পাঠানো, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন। 2, কার্ড দ্বীপে হামলা করা। ইরানের 90% তেল রপ্তানি এই দ্বীপ দিয়ে হয়। 13ই মার্চ আমেরিকা একবার সেখানে 90টিরও বেশি সামরিক স্থাপনায় হামলা করেছিল। 3, ইরানি সামরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তুতে আরও ব্যাপক বোমাবর্ষণ। আর তারপর দিন 16ই মে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেছে ইরানের খার্ক দ্বীপ দখল করতে। মানে যুদ্ধবিরতির নামে মাত্র, আসল হামলার ছক কষাই তো চলছেই। হামলা হলে ইরান কিভাবে জবাব দেবে? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান কি শুধু বসে থাকবে? কখনোই না। ইরানের জবাব দেওয়ার কৌশলগুলো এখন অনেক বেশি পরিশীলিত। কৌশল নাম্বার 1, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ। হরমুজ প্রণালী হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট। প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে যায়, যা পৃথিবীর মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 20%। ইরান ইতিমধ্যে বলেছে আমেরিকান জাহাজ এই প্রণালীতে ঢুকলে কঠোর জবাব দেওয়া হবে। এমনকি ইরান বলছে প্রণালীতে টোল বসাবে। আইআরজিসি বলেছে কোনো সামরিক জাহাজ প্রণালীতে ঢুকলে সেটা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। আর যদি হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তেলের দাম আকাশ ছোঁয়া হবে নিশ্চিত। বাংলাদেশ সহ গোটা এশিয়ার এমনকি বিশ্ব জ্বালানি বাজার ধসে পড়তে পারে। কৌশল নাম্বার 2, মিসাইল ও ড্রোন হামলার পুনরাবৃত্তি, তবে আরও নির্ভুলভাবে। প্রথম দফায় ইরান একসাথে 720টি ড্রোন ও 480টি ব্যালিস্টিক মিসাইল ছড়েছিল। যুদ্ধবিরতির পর এই সংখ্যা কমে গেলেও ইরানের 33টি মিসাইল ঘাঁটির মধ্যে 30টি এখন সক্রিয়। মানে পাল্টা হামলার সক্ষমতা এখনো ভয়াবহ। কৌশল নাম্বার 3, গালফ রাষ্ট্রগুলোতে হামলা। ইরান আগেই জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করেছিল। নতুন হামলায় এই লক্ষ্যবস্তুগুলো আবারও টার্গেট হতে পারে। কৌশল নাম্বার 4, সাইবার হামলা। ইরানের হ্যাকাররা যুদ্ধবিরতির পর আমেরিকায় সাইবার হামলা স্থগিত করেছিল। কিন্তু নতুন হামলা শুরু হলে এই সাইবার অস্ত্র আবার সক্রিয় হবে। ইরান আগে মার্কিন চিকিৎসা সরবরাহ কোম্পানি স্ট্রাইকারে সাইবার হামলা করেছিল। ব্যাংক থেকে শুরু করে অবকাঠামো সবকিছু টার্গেট হতে পারে। কৌশল নাম্বার 5, প্রক্সি নেটওয়ার্ক দিয়ে পাল্টা চাপ। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে শিয়া মিলিশিয়া, ইয়েমেনে হুথি, এই প্রক্সি বাহিনীগুলো ইরানের পুরনো অস্ত্র। নতুন যুদ্ধ শুরু হলে এই সব ফ্রন্ট একসাথে সক্রিয় হওয়ার আশঙ্কা আছে। ট্রাম্পের দুর্বলতা, মিসাইল স্টক শেষ হয়ে যাচ্ছে। আমেরিকা নিজেই এখন অস্ত্র সংকটে আছে। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে আমেরিকা ইতিমধ্যে তার টমাহক ক্রুজ মিসাইল, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং অন্যান্য গোলাবারুদের মজুদ খরচ করে ফেলেছে। আর ইরান যুদ্ধের কারণে আমেরিকার মিসাইল ইন্টারসেপ্টর পুনরায় তৈরির জন্য দরকার চীনের বিরল খনিজ পদার্থ। এনপিআর রিপোর্ট করেছে ট্রাম্পকে চীনের কাছে এই কারণেও হাত পাততে হবে। মানে আমেরিকা ইরানকে ধ্বংস করতে পারেনি, বরং নিজেই এখন একটা কঠিন বাস্তবতার মুখোমুখি। কেমন হলো চিত্রপটটা? একদিকে ট্রাম্প নতুন হামলার পরিকল্পনা করছেন, অন্যদিকে ইরান নিঃশব্দে নিজেকে গুছিয়ে নিচ্ছে। মিসাইল মেরামত হচ্ছে, ঘাঁটি পুনরায় সক্রিয় হচ্ছে, প্রক্সি বাহিনী প্রস্তুত হচ্ছে, হরমুজে হাত রয়েছে ইরানের।
আর চীন ও রাশিয়া এই পুরো খেলায় বসে আছে দাবার গুটির মতো, প্রত্যেকে নিজের স্বার্থ মেনে চলছে। ট্রাম্প দাবি করছেন ইরান শেষ, কিন্তু সিআইএ বলছে ইরান আরো 3 থেকে 4 মাস লড়াই করতে পারবে। এই যুদ্ধবিরতি কতদিন টিকবে? ট্রাম্প নিজেই বলেছেন ইরান এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে আছে। আগামী কয়েকদিনই বলে দেবে এই থ্রিলারের পরবর্তী অধ্যায়টা কেমন হবে।